গাইস, নাইট অ্যান্ড ডের এপিসোড 11 কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি জিওং যখন এখানে মিজিনের সাথে দেখা করতে আসছিল তখনও খেয়াল করে যে এখানে কেউ একটা আগে থেকেই দাঁড়িয়েছিল। দূরে গিয়ে দেখে যে এখানে মিজিন কোয়নের সাথে গল্প করছে। কোয়ন বলছে আমার তোমার জন্যই শুধু চিন্তা হয়। এটা শুনে জিওং স্পষ্ট বুঝতে পারে যে কোয়নের এখানে মিজিনের প্রতি একটা ফিলিংস রয়েছে। তার পরের দিন যখন ইমসান অফিসে যায় তখন ও দেখতে পায় যে জিওন আজকে অসুস্থতার কারণে ছুটি নিয়েছে। ওর জুনিয়রের কাছ থেকে জানতে পারে যে ওর ঠান্ডা লেগেছে আর এরকম জ্বর হওয়ার কেস আগেও রয়েছে। এরপর আমরা কোয়ানকে দেখি ও এখানে ইমসানের রুমের দিকে উকি মারছিল, যেটা জুনিয়র দেখে নেয়। এরপরে আগের দিন রাত্রিরের কথাগুলো কোয়ন ভাবতে থাকে। কোয়ন ভাবে ওকেও তো হ্যাঁ বলেনি। এদিকে ইমসান বাড়ি যাওয়ার সময় বারবার করে ভাবে জিওংয়ের জন্য কি ওষুধ নেব কি নেব না, তো মনা করতে করতে ওষুধটাও নিয়েই নেয়। তারপরও ভাবে যে একবার জিওংয়ের সাথে দেখা করে আসা যাক। ঠিক তখনই ওর মনের মধ্যে অস্বস্তিও চলতে থাকে। এরপরও খাবার কিনতে একটা দোকানে যায়, কিন্তু সেখানে ওর জুনিয়রটা থাকার কারণে ও খাবার আর কিনতে পারে না। ওখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে দেখে ওর মা সুন্দর স্যুপ রান্না করছিল। সেটা দেখে ওর মাথায় আইডিয়া আসে, কেননা এটাই প্রসিকিউটর জিওংয়ের জন্য নিয়ে যাওয়া যাক। তাই ও রাত্রিরে খাবার শেষ হয়ে যাওয়ার পর ও লুকিয়ে লুকিয়ে সকলের চোখের আড়ালে রাত্রিরের বাকি থাকা খাবারগুলো এখানে গুছাতে থাকে। প্রথমেও ভালো মতন টর্চ জ্বালিয়ে দেখতে থাকে যে কি কি আলাদা স্ন্যাক্স রয়েছে। এরপর বাকি থাকা স্যুপ যা যা কিছু ছিল সব কিছু টিফিন বক্সে প্যাক করেও জিওংয়ের বাড়ি চলে যায়। জিওংকে গিয়ে ফোন করে। ওখানে গিয়ে ওর গাইয়ং বেস্ট ফ্রেন্ডকে ফোন করতে গেলে গাইয়ং ফোনটা ধরতে পারে না। ঠিক তখনই প্রসিকিউটরের জুনিয়র চলে আসে, বলে আমি স্যারের সাথে দেখা করতে এসেছি, তুমি কি নিয়ে এসেছো। তারপর ওর জুনিয়রটাকে ভাগিয়ে দিয়ে ভেতরে মিজিন ঢুকে যায়। মিজিন বলে আমি তোমার জন্য ওষুধ আর খাবার এনেছি। দূর থেকে এখানে মিজিনের বান্ধবী গাইয়ং ওই লোকটিকে দেখছিল। এখানে দুজনেরই আবার দেখা হয়, কিন্তু ওই প্রসিকিউটরের জুনিয়র খুব একটা ওকে ফলো করে না। এখানে গাইয়ং এর সাথে ওর দেখা হওয়ার পর দেখতে পাই গাইয়ং ধীরে ধীরে জুনিয়রকে পছন্দ করেছে। ফ্রিজে দেখে জিওং এর কোনো খাবারই নেই। জিওংকে বলে তুমি ওষুধ নিয়েছো? তখনও বলে হ্যাঁ আমি ওষুধ খেয়েছি। মিজিন এটাও বলে খালি পেটে ওষুধ খেয়ে কি হবে, আমি তোমার জন্য কিছু খাবার এনেছি। গরম গরম এই খাবারগুলো খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তবেই না তোমার ওষুধে কাজ হবে। এভাবে খাবার বেড়ে দিতে দেখে ওর মায়ের কথা মনে পড়ে যায়। ওর মা ও শরীর খারাপ হলে ওকে এভাবেই যত্ন করে খাওয়াতো। এরপর এদিকে আমরা দেখি মিজিনের মা ফ্রিজ খুলে দেখে ফ্রিজে কোনো খাবার নেই, আর এটা নিয়ে সারা বাড়িতে উনি চিৎকার করে বাড়ি মাথায় তোলে। উনি বলতে থাকে কে আমার খাবার চুরি করলো। মিজিনের বাবা বলে তোমার জামাইয়ের জন্য তোমার মেয়ে নিশ্চয়ই এই খাবার নিয়ে গেছে। উনি লুকিয়ে লুকিয়ে দেখেছিলেন। আর হ্যাঁ, মিজিনি খাবার খাইয়ে ওকে সুস্থ অবস্থায় ওষুধ খাইয়ে গায়ে কম্বল চাপা দিয়ে চলে যায়। আর তারপর মাথায় জলপট্টিও করতে থাকে। ওর এই সেবা শুশ্রূষায় মনে মনে প্রসিকিউটর জিওং এর অনেক আনন্দ হয়। মিজিন মুখে কিছু বলতে পারে না, কিন্তু কিছু একটা ফিল করে। এদিকে জিওং এর ওর মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের জন্য এভাবেই অপেক্ষা করতো। মাকে বলতো তুমি তাড়াতাড়ি ফিরে এসো মা। তখনও মায়ের কথা বলতেও থাকে। ধীরে ধীরে মিজিনকে বলে আমার মাও আমার এরকমই কেয়ার করতো, কিন্তু যখন সে মারা গেল, যখন সে চলে গেল, সেটা আমার কাছে সবকিছু মিথ্যা হয়ে গেল। কারণ সেদিন রাতে উনি বলেছিলেন যে উনি বাড়ি ফিরে আসবে। আমার জীবনের সব দিকটা অন্ধকার হয়ে গেল। তারপরের সিনে গাইয়ংকে দেখতে পাই। গাইয়ং এখানে কোয়নের ভিডিও দেখছিল, কিন্তু হঠাৎই ওর প্রসিকিউটরের জুনিয়রের কথা মনে পড়ে যায়। ও বুঝতে পারে ও প্রেমে পড়ছে। এদিকে মিজিন ওর বাড়িতেই শুতে আছে। মিজিনকে বলে কি হয়েছে, তুই এখানে কোয়নের ব্যাপারে কিছু বলতে গেলে কিছু পরিষ্কার করে বলছিস না কেন। তখনও বলে কোয়নকে আমি ডাম্পড করেছি, কোয়ন একটু অদ্ভুত ধরনের। এটা শোনার পরও গাইয়ং বলে তুই চুপ কর তো, তুই চুপচাপ শুয়ে পড়। এরপর দুজনেই রাত্রিরে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ঘুম থেকে উঠে প্রসিকিউটর জুং ওই বেড়ে রাখা খাবারগুলো খেতে চায়। খাবারগুলো খেয়ে ওর সত্যি খুবই ভালো লাগে। ওর মনে পড়ে যায় ওর মায়ের কথা। একটা মানুষ এত যত্ন করে ওর জন্য খাবার রেখে গেছে, সেটা খারাপ কি করে লাগতে পারে। তারপরে আমরা এখানে মিজিনকেও শুয়ে শুয়ে ভাবতে পারে। শুয়ে এখানে ভাবে যে কি হবে, আমার পিসিও যেভাবে হারিয়ে গেছিল ওর মাও কি সেভাবেই হারিয়ে গেছে। এরপর গাইয়ং বলে একটা ঝামেলা হয়ে গেছে। তার মানে এতদিন ধরে তোকে যে ছেলেটা বিরক্ত করছে সেটা কোয়ন, এটা হতে পারে না, কারণ গাইয়ং এর কোয়ন ক্রাশ ছিল। তারপরের সিনে কোয়নকে দেখি ও ইমসানের জন্য এখানে কোল্ড কফি আনে, কিন্তু ইমসান ওকে ইচ্ছে করে ইগনোর করে। এই ঘটনাটা প্রসিকিউটর জিওং খুব রেগে যায়, বলে তুমি বারবার করে আমাদের রুমে আসবে না, আমাদের এম্বারেস ফিল হয়। ওর জুনিয়রও ব্যাপারটা দেখে। এরপর যখন ইমসান কোয়নের সাথে দেখা করতে চলে যায় তখন ওর জুনিয়র ওকে বলে আমি
একটা জিনিস দেখেছি, এখানে কোয়ন আর ইমসানের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে। ভালোবাসা তো বয়স মানে না, কিন্তু ওদের দুজনের সম্পর্কটা প্রথমে মেনে নিতে না পারলেও এখন আমার নর্মালি লাগে। এটা শুনে কিন্তু জিয়ং অবাক হয়ে যায়, কারণ ও জানতো কোয়ন এখানে মিজিনকে পছন্দ করে, তাই জন্য ওকেও জোরে খেকিয়ে দেয় আর ও তো ভয় পেয়ে এখানে পড়েই যায়। তখন বলে আমি জানি তোমারও এটা অড লাগছে। আর পরের সিনে আমরা এখানে জিয়ংকে দেখি, ও একটা ডিটেকটিভকে এখানে ওই হসপিটাল ডিরেক্টরের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, হসপিটালে কে ঢুকছে বেরোচ্ছে দেখভাল করার জন্য। এছাড়াও ও কিছু লোককে রাখে, বলে 1 ঘন্টা আগে আমি ওনার বাড়ির সামনে ছিলাম, বাড়িতে উনি আসেও নি, কিছু করেও নি, এখানে কোনো রকম হালচাল কিছুই হচ্ছে না। বাড়ির সামনে সিসিটিভি ভালো মতনই চেক করে, কিন্তু সেরকম কিছুই এক্স্যাক্টলি এখানে পাওয়া যায়নি। তারপরের সিনে আমরা এখানে দেখি ডিরেক্টরকে। হসপিটাল ডিরেক্টর একজন ক্যামেরাম্যানকে ইমসানের পেছনে লাগিয়ে দিয়েছিল ইমসানকে ফলো করার জন্য। সেই ক্যামেরাম্যান সারাক্ষণ ইমসানের ছবি তুলতো। ইমসান একটা বাড়িতে একরকমভাবে ঢুকতো আর পরক্ষণেই ও একটা ইয়াং মেয়ে হয়ে বেরিয়ে আসতো। এই বিষয়টা এদের কাছে রহস্যজনকভাবে প্রকাশ পেয়ে যায়। হসপিটাল ডিরেক্টর চিওলগা এই সত্যিটাই ক্যামেরাম্যানের সাহায্যে জানতে পেরে যায়। এই ছবিগুলো দেখতে দেখতে ওরা এটাই আলোচনা করতে থাকে যে কিছু একটা গন্ডগোল ইমসানের মধ্যে আছে, আর কিছু সন্দেহভাজক ঘটনাও আছে। এরপর ওরা জানতে পারে যে মহিলাটি ওরা এখানে উধাও হয়ে গেছিল তারই নাকি এ ভাগ্নি। তার পরের সিনে আমরা এখানে মিজিনের বাবাকে আর ওদের ফ্ল্যাট ভাড়া পাওয়া আঙ্কেলকে দেখতে পাই। ওরা দুজনে মিলে এখানে ওর মায়ের নামে নিন্দা করছিল, কিন্তু এই নিন্দাটা দুর্ভাগ্যবশত ওর মা শুনে নেয়। আর এটার কারণে মিজিনের বাবা আর ওই আঙ্কেলের ওপর প্রচুর রাগারাগি করে আর দুজনকে ধরে ঝগড়া করে মারপিট করতে থাকে। ঠিক ওই মুহূর্তে প্রসিকিউটর জিয়ং মিজিনের বাড়ি চলে আসে ওর সাথে দেখা করতে। তখন এসে বলে আমি চিৎকার শুনে আপনাদের বাড়িতে ঢুকলাম। ওর বাবা আর আঙ্কেল বলে বসেই যাও, এসে গেছে যাকো। নিজেদের পিঠ বাঁচাতে এখানে জিয়ংকে চা খাওয়ার জন্য নিমন্ত্রণ করে। এখানে এর তিনজনের মধ্যে একটা কমেডি সিন চলতে থাকে। এখানে জিয়ংকে বাদে ওদের দুজনকে তো ওর মা চা দিতেও চায় না রাগে, কিন্তু ওরা দুজনও চা কিরে কুড়ে খেয়ে নেয়। তারপর বলে তুমি এখানে কি জন্য এসেছো, তোমার বাড়ি ভাড়া সম্পর্কিত কোনো কথা বলতে? তখন বাড়িওয়ালা বলে না, তুমি একজন ভালো ভাড়াটে, আমিও একজন ভালো বাড়িওয়ালা। তারপরের সিনে এখানে বাকি কোয়ার্কারদের দেখি, এরা হসপিটাল ডিরেক্টরের ব্যাপারে জানতে পেরে কিছু একটা ঝামেলা করতে থাকে, সেরকমটা কি করে হতে পারে। তারপরের সিনে মিজিনকে দেখি। মিজিন দেখে ওর বাড়িতে আজকে প্রসিকিউটর জিয়ং আছে। এটা দেখে অস্বস্তিতে পড়ে যায়। ওর বান্ধবীকে বলে এখানে কেন আছে। বান্ধবী বলে তুই একটু মেকআপ করে নে, তোকে যাতে দেখতে সুন্দর লাগে। আজকে জিয়ং আসার পর মিজিনের মা অনেক রান্নাবান্না করেছে, এক প্রকারের বাড়িতে উৎসব বসিয়ে দিয়েছে। ওর মা হঠাৎই বলে ফেলে কি জানি আগের দিন রাত্রিরে আমার খাবারগুলো কোথায় কি করে চুরি হলো। এটা শুনে মিজিন আর জিয়ং দুজনেরই ভীষণ লেগে যায়। আর মিজিনকে ওর বান্ধবী গাইয়ং এটাও বলে আজকে তোর মা এত খাবার দাবার খাচ্ছে কারণ তোর আন্টির নাকি আজকে জন্মদিন। এটা শোনার পর মিজিন জানে যে ওর মা অনেকটা ইমোশনাল হয়ে থাকবে। দূর থেকে দেখে ওর মা আরও কিছু খাবার প্রিপেয়ার করছিল, কিন্তু চোখের জলে ওনার বাঁধ মানছে না। মেয়েকে বলে তুই চিন্তা করিস না, সবই ঠিক আছে। এখানে মিজিনও একটু ইমোশনাল হয়ে যায়, মাকে জড়িয়ে ধরে। এখানে সবাইকেই দেখি সবাই যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। ওর মাও বাকি খাবারগুলো বানানোর কাজে ব্যস্ত হয়। মিজিন বলে মা তুমি চিন্তা করো না, আমি ভুলে গেছিলাম, আমার এটা সত্যিই উচিত হয়নি। তখন মা বলে তুই তো কাজে ব্যস্ত থাকিস, তোর জন্য এটা স্বাভাবিক। তারপরের সিনে জিয়ংকে দেখি, ও এখানে ডিনার করছিল। ওর বাড়িওয়ালা আর এখানে গাইয়ংয়ের মধ্যে ঝগড়া চলতে থাকে। ওরা বলে তোমরা এখানে বেশি করে খাবার খেও না, চলো এখন বাইরে চলো। এরপর অনেক অনেক খাবার জিয়ংয়ের জন্য প্যাক করে দেওয়া হয়। জিয়ং বলে সত্যি তোমার মা আমার জন্য অনেক খাবার প্যাক করে দিয়েছে, এটা অনেক বেশি। এরপর তখন জিয়ং বলে সত্যি তোমার আন্টির কথা শুনে আমার মায়ের কথা মনে পড়ছে। মিজিন বলে সেম আমারও ক্ষেত্রেও তাই, আমার আন্টি যেভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল তোমার মায়ের ক্ষেত্রেও তাই ঘটেছিল, ঘটনা দুটো অনেকটাই একই রকম। তারপরের সিনে আমরা এখানে ওর বাবার সাথে দেখি। ওর বাবা এখানে বলে আমার মেয়েটা বড্ড ভালো, কখনো মুখ ফুটে কোনো কিছু চায় না, তাই আমারই উচিত ওর মনের চাওয়াগুলো আগে বুঝতে পেরে যাওয়া। জিয়ং এখানে বুঝতে পারে যে ওর বাবা মার কাছে ও কতটা প্রিয়। এখানে মিজিনের বাবা ওর জন্য বাইরে বসে থাকে, মেয়ের জুতো পরিষ্কার করে দিচ্ছিল। তখন মিজিন বলে বাবা তুমি এটা কি করছো, বুঝতে পারে বাবা ওর জন্য কি করছিল। তখন ওর চোখে জল চলে আসে। বাবা বলে আমি ভেতরে এসেছি তোকে একটা জিনিস দিতে, আমি জানি আমি এইটুকু সামান্য টাকাটুকু তো তোকে দিতে পারবো, তুই আমার কাছ থেকে এইটুকু নে। মিজিনের বাবার এই ভালোবাসাটা
ঘটনাটা দেখে ওর দু চোখে জল ভরে আসে আর ও কাঁদতে লেগে যায়, কারণ মা বাবার এই ভালোবাসায় ঋণ কোনোদিনই শোধ করবার নাই। তারপর আমরা জিয়ংকে দেখি একা বাড়িতেও বসে কিছু ভাবছে। পরের দিন অফিসে সব দৌড় লেগে গেছে, কারণ আজকে হসপিটাল ডিরেক্টরকে ওরা অ্যারেস্ট করার জন্য বের হয়েছে। সকল পুলিশেরা, সকল টিমেরা মিলে ওনার হসপিটালে চার্জ করেছে, কারণ ওনার বিরুদ্ধে অলরেডি চার্জশিট বেরিয়ে গেছে। হসপিটালকে পুরো সিজ করে নেওয়া হয়েছে, সমস্ত কিছু, সমস্ত ডেটা ওদের জিম্মায় নিয়ে নেওয়া হচ্ছে। খবরটা ওদের কোওয়ার্কারদের মধ্যে আগুনের মতন ছড়িয়ে পড়ে। সকলেই বলে, আমি জানতাম ওই লোকটার মধ্যে কিছু একটা গন্ডগোল তো আছে। কিন্তু কেউ কেউ, যেমন ওকে হুইয়ের মতন কেউরা বলছে যে না, সেরকম কিছুই না, হয়তো ভুল বোঝাবুঝিও হতে পারে। এদিকে কোয়ানও বিষয়টার জন্য অনেক খুশি থাকে। কোয়ান বলে, জানি না কেন এরকমটা মনে হচ্ছে, কিছু একটা গন্ডগোল তো আছে। কোয়ানের পর সিকিউরিটি রুমে দেখতে থাকে সিসিটিভি ফুটেজ। ঠিক তখনও ফিল করে এখানে কিছু একটা গন্ডগোল রয়েছে, সত্যি হয়তো ইমসানের জীবনের ঝুঁকি এখনও যায়নি। তারপরে আমরা ইমসানকে দেখি এখানে জিউংয়ের জুনিয়রের সাথে মিলে ও এখানে হসপিটাল ডিরেক্টরের অফিস রুম সমস্ত কিছু ভালো মতন তন্ন করে খুঁজছে। এখানে খোঁজাখুঁজির পালা শেষ হয়ে গেলে এখানে দুজনের হাত একাকার করে একসাথে খুঁজতে থাকে, কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ বিশেষ কিছু পায় না। তো এটা নিয়ে জিয়ং বলে যে কি অদ্ভুত ব্যাপার, সেরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে না কেন। এদিকে ওর আরও একজন প্রসিকিউটর চিয়নহু ওর সাথে দেখা করে। চিয়নহুই বলে, তুমি যা করেছো এর জন্য তোমাকে ফল পেতেই হবে, আর পস্তাতেও হবে। যা কিছু আমার সেটা আমি তোমার কাছ থেকে ঠিক নিয়েই ছাড়বো। তারপরের সিনে জিয়ং এখানে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, আর এখানে যে পুলিশ কর্মীটা ছিল রিটায়ার্ড, সে এখানে কিন্তু জিয়ংকে দেখে ভাবে একে আমার খুব চেনা চেনা লাগছে, এর নামও জিয়ং। তারপরের সিনে আমরা এখানে দেখি জিয়ংয়ের লোকেরা খেয়াল করে যে মিজিন বা ইমসানকে এখানে ওই নার্সটা ডেকে কোথাও একটা নিয়ে যায়, আর এদের কারোর একটা হালচাল কিন্তু খুব একটা দেখা যায় না, কারণ এরা খুব একটা কেউ বাইরে বেরোয় না, তার মানে হাসপাতালের ভেতরেই এরা সকলে রয়েছে। এদিকে জিয়ংকে ওদের প্রসিকিউটর হেড বলে যে তুমি কোন হিসাবে ডিরেক্টরের ওপর এই চার্জশিট আনলে, কোনো প্রুফ তো থাকবে। তারপর কোয়ান বলে, আমার খুব চিন্তা হচ্ছে, কেন জানি না, আমার মনে হয় ইমসানের জীবনের কোনো ঝুঁকি রয়েছে। এরপরও সঙ্গে সঙ্গে মিজিনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে, তো ওখানে দেখতে পাই ও হসপিটালের মধ্যেই রয়েছে। কোয়ানের এটাই চিন্তা যে এখানে কোনো একটা বিপদ ঘটবেই, কারণ ওই থ্রেড লেটারটা এসেছিল। আর এখানে ওরা যখন ইমসান বা মিজিনকে ফোন করে তখন আমরা দেখি হসপিটাল ডিরেক্টর ওকে অজ্ঞান করে দিয়ে অপারেশন থিয়েটার রুমে নিয়ে যাচ্ছে। এটা এরা কেউই জানে না। তো জিয়ং ছুটতে ছুটতে ওকে খুঁজবার জন্য হাসপাতালের ভেতরে ঢোকে, আর আরেক দিকে হসপিটাল ডিরেক্টর চিওলগা ওকে ওর সামনে থেকে ঢেকে নিয়ে চলে যায়। এটা কোনোভাবেই জিয়ংয়ের চোখের সামনে আসে না। ও এখানে খুঁজতে থাকে, সিসিটিভি ফুটেজের মাধ্যমেও অনেক খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই ও মিজিন বা ইমসান কাউকে খুঁজে পায় না। এরপরও ভাবে যে কি করব, ও তো আমাকে বলেছিল যে ও কাউকে বিশ্বাস করে না, আর ওই খুনিকে ধরতেই হবে। হসপিটাল ডিরেক্টর না জানি ওর কী করবে। এখানে আমরা দেখি ইমসানের মুখ হাত পা বেঁধে রেখে দেওয়া হয়েছিল, আর সেদিন রাত্রিরে মিজিন যে তথ্যগুলো পেয়েছিল সেই তথ্যগুলোর কারণেই এখানে গায়েব করা হয়েছে। ডাক্তার বলে তোমার মধ্যে একটা রহস্য আছে, সেটা আমি জেনেই ছাড়বো। আর এরই মাধ্যমেই পর্ব শেষ হয়।